গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকে এই সভা উপলক্ষে সম্মেলনের প্রতিনিধি হয়ে যারা এসেছেন এবং আরো অন্যান্যরা যারা এখানে সমবেত হয়েছেন এই প্রকাশ্য সভাতে, আমি আপনাদের সকলকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং আদাব জানাচ্ছি। আমার আগেই আপনাদের সম্পাদক বলেছেন এখানে যে একটা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের এই সম্মেলন সংগঠিত করতে হচ্ছে। এটা শুধুমাত্র মোটর শ্রমিকদের ক্ষেত্রেতে না, আবার আমাদের রাজ্যের ক্ষেত্রেতেই এরকম একটা প্রতিকূলতা চলছে তা না, সারা দেশব্যাপী আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির সরকার কায়েম হবার পর আমাদের দেশে জনজীবন, আমাদের সংবিধান এই দেশের নাগরিকদের জন্য যে অধিকার সুনিশ্চিত করেছে, তার কাজ করার অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার এবং রাষ্ট্রের কাছে তার একজন নাগরিক হিসাবে ন্যূনতম ভাবে বাঁচার অধিকার আজকে নানা কৌশলে এটা বুলুণ্ঠিত। এটাকে কেড়ে নেওয়া হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। আর এই যে জনগণের অধিকার কেড়ে নেওয়া, বাঁচার সুযোগকে সংকুচিত করা, আমাদের দেশের শুধু আপনারা মোটর শ্রমিকরা না, শ্রমজীবী অংশের মানুষের উপরে উপর্যুপরি যে আক্রমণ নামিয়ে নিয়ে আসা, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর সহ সমস্ত অংশের উপরে, তার উদ্দেশ্য হল একদিকে এই সমস্ত জনগণের শ্রম, তার উৎপাদিত যে পণ্য, তা থেকে যে পুঁজি তৈরি হয়, সম্পদ তৈরি হয়, এটা মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত করার জন্য আমাদের দেশের মাত্র কয়েকশো পরিবার গত 11 বছরে তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছে না, তারা হিমালয় সম, তার চেয়ে উঁচা তার চেষ্টা অব্যাহত আছে। তো স্বাভাবিক, আমরা যারা ভারতবাসী ব্রিটিশদের বিরুদ্ধে, উপনিবেশ শোষণের বিরুদ্ধে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা বহু ত্যাগ স্বীকার করে, লড়াই করে, জেল খেটে, ফাঁসিতে ঝুলে লুটেরারা অনন্তকাল আমাদের দেশের জনগণকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে তাদের ভোগের বর্ণনা করতে পারে। নানা ধরনের মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের দেশটাকে যখন উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে, কখনো বিকশিত ভারত, কখনো অমৃতকাল,
সুশাসন ইত্যাদি প্রচার জালের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে হয়তোবা শুরুতে মানুষ কিছু বিভ্রান্ত হন, তাদের বশ্যতা স্বীকার করেন, একটা অংশ তাদের অঙ্গুলে হেলনে উদ্বোস করতে বাধ্য হন, তাদের অনুসারী হন। কিন্তু সেই মানুষরা তারা যখন উপলব্ধি করতে পারছে যে না, এতে তো তারা প্রতারিত হচ্ছেন, ঠকছেন, গোটা দেশ এই রাজনৈতিক শক্তি এবং তাদের যারা প্রতিভোগ একচাটিয়া পুঁজি তাদের গোলামে পরিণত হচ্ছেন, তখন এই অন্যায় থেকে এই জগদ্দল পাথর সরিয়ে কিভাবে বেরিয়ে আসবেন, দেশটাকে রাজ্যটাকে মুক্ত করবেন, তারা পথে নামেন। তারই অংশ হলো আপনারা মোটর শ্রমিকরা। মোটর শ্রমিকদের বলা হয় তারা যে কোনো দেশের অর্থনীতির শিরা উপশিরা। শ্রমিকরা হয়তো বা আপনি নিজেরা ভাবতে পারেন বা অন্যরা এরকম ভাবে দেখতে পারেন, আরে তারা তো সাধারণ মোটর শ্রমিক, ট্রাক চালক, জিপ চালক, ট্রেন চালক বা জাহাজের নাবিক, মানে যারা চালক আছেন হয়তোবা নাম ভিন্ন ভিন্ন, কাউকে পাইলটও বলে, ড্রাইভারও বলে, চালকও বলে। কিন্তু একটু উপলব্ধি করুন, একটু অনুমান করুন, এই শ্রমিকরা যদি সেই মহারাষ্ট্রের নাসিক থেকে, যেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি উৎকৃষ্ট যে পেঁয়াজ বা কালো আঙ্গুর আরো অন্যান্য জিনিস উৎপাদন হয়, ট্রাকে করে বা রেলের বগিতে করে যদি সারা দেশে না নিয়ে যায়, নৌ বন্দরে নিয়ে যদি ফেলে বিদেশে রপ্তানির জন্য পাঠায়, সেই পেঁয়াজ, সেই আঙ্গুর নাসিকে কত দামে বিক্রি হবে? হয়তো শুরুতে 10-5 টাকায় বিক্রি হবে, এরপরে এটা পচা নষ্ট মাল হিসাবে মাটি খুঁড়ে সেখানে কবর দিতে হবে। ঠিক তেমনি আমাদের দেশের যে শস্য ভাণ্ডার, পাঞ্জাব এবং হরিয়ানা বা উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল বা পশ্চিমাঞ্চল, যেটাকে বলা হয় আমাদের দেশের গ্রেনারি, ধান বা এই অন্যান্য পণ্য, চাউল, সারা দেশে যদি এটাকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হোক বা অন্য যে কোনো সংস্থার প্রয়োজনে এরা যদি এই পণ্য না নিয়ে যান, দেশ অভুক্ত থাকবে। সেই ধান, সেই যে গম সেখানে পচবে। ঠিক তেমনি মধ্য ভারত থেকে হোক, দক্ষিণ ভারত থেকে হোক বা পূর্ব ভারত থেকে হোক, শুধু কৃষকদের উৎপাদিত পণ্য না, এটা কয়লা হোক, ইস্পাত হোক বা চেন্নাই, মুম্বাই থেকে, গুজরাট থেকে, সেখান থেকে উৎপাদিত ফিনিশ প্রোডাক্ট, কি ইলেকট্রনিক বা কনজিউমার বা অন্য যে কোনো, এই পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে যদি
এটা আমদানি রপ্তানি না হয়, আমাদের দেশের অর্থনীতি একদিন চলবে? আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কি হবে? তাহলে যে কোনো দেশের যারা পরিবহন শ্রমিক, সেই পরিবহন আজকে উন্নত পরিবহন হয়েছে, একদম হেলিকপ্টারে, এরোপ্লেনে, সেটাও পরিবহন, যাত্রী পরিবহন, মাল পরিবহন। এটা যত মসৃণ হবে, দ্রুত হবে, আধুনিক হবে, সে বাহনগুলো, তার সাথে যারা খুব সফিস্টিকেটেড, উন্নত এই সমস্ত যান চালনায় যারা যুক্ত বা সাধারণ কায়িক শ্রমে যারা চালান, তাদেরও যদি জীবন উন্নত না করা হয়, অধিকারকে মর্যাদা দেওয়া না হয়, তাদের শ্রম হিসাবে, মজুরি হিসাবে, আরো অন্যান্য অধিকার হিসাবে, তাহলে সেই দেশের অর্থনীতি বা তার সামগ্রিকভাবে যে ব্যবস্থা, এটা কখনো সেরকমভাবে সচল, উন্নত বা একটা সমুন্নত অর্থনীতি, সমুন্নত সমাজ ব্যবস্থার অঙ্গ হয়ে উঠতে পারে না। পরিবহন শ্রমিকরা সমাজের মধ্যে সেরকমই একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে বাদ দিয়ে রাষ্ট্র, সমাজ একদিনও চলতে পারে না। এটা কৃষকদের ক্ষেত্রেও তাই, খ্যাত মজুরদের ক্ষেত্রেও তাই, জমিয়াদের ক্ষেত্রেও তাই। কিন্তু যারা আজকে এই বিকশিত ভারত, অমৃত ভারতের স্বপ্ন যারা দেখাচ্ছেন, তারা এই শ্রমজীবীর অংশের মানুষকে, কি শ্রমিক কি কৃষক, তারা মনে করেন এরা যন্ত্র, তারা গোলাম, তাদের আবার স্বাদ আহ্লাদ কি, তাদের আবার সংসার, সন্তান, সন্ততি, পরিবারের মানুষকে ঠিক সেরকম ভাবে অন্যান্য অংশের মানুষের মতো শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং একটা নির্দিষ্ট বয়সের পর অবসরের প্রয়োজন কি? তো যেহেতু তাদের মধ্যে সেরকম কোনো অনুভূতি নেই, বোধ নেই, মানুষ হিসাবে তাদেরকে মর্যাদা দেওয়ার সেরকম দায়বদ্ধতা নেই, তখন কিভাবে তাদেরকে জবরদস্তি খাটাবে? তাদের সমস্ত শক্তিকে নিংড়ে নিয়ে একটা সময় যখন সে দুর্বল হয়ে যাবে, কাজ করার অধিকার থাকবে না, তাকে ছুঁড়ে ফেলে দেবে। বুর্জোয়ারা তাই করছে। আর সেই জায়গায় আজকে আমাদের দেশের এই বিজেপি, আরএসএস তার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম। তাদের অস্ত্র একদিকে ধর্মকে ভিত্তি করে সাম্প্রদায়িকতা, আরেকদিকে হলো স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে কিভাবে পুঁজিপতিদের সেবা করা। এই কারণে যখনই তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়, শ্রমিকরা কথা বলতে শুরু করে, প্রতিবাদ করে, রাস্তায় নামে, মজুরির প্রশ্নেই হোক বা অন্যান্য সুযোগ সুবিধার প্রশ্নে, বোনাসের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে, সামাজিক দিক থেকে, তখন তাদের উপরে নানা ধরনের আক্রমণ নেমে আসে, যেটা আজকে এই ধর্মনগর বা সারা ত্রিপুরার যে আমরা প্রত্যক্ষ করছি।
এটা গণতান্ত্রিক রাষ্ট্র? এটা ধর্মনিরপেক্ষ এবং বহুত্ববাদ আমাদের এই রাষ্ট্রের, যে রাষ্ট্রের আত্মা, তার মূল কথা। সেই যে সংবিধানের অধিকারের, তার মূল কথা এটা কি? আমি রাজনৈতিকভাবে যে কোনো দল আমি করব, এটা আমার অধিকার। ব্যক্তি হিসাবে যে কোনো ধর্ম আমি অনুসরণ করব, এটা অধিকার। আমি যাকে খুশি তাকে ভোট দেব, এটা আমার অধিকার। রাষ্ট্র আমাকে সে সুরক্ষা দেবে। রাষ্ট্র মানে কারা? পুলিশ, প্রশাসন। রাষ্ট্র মানে আইন, আদালত। কিন্তু এখানে একটা দলের হুলিয়া চলবে। তুমি যদি টিএমএসের মিছিলে যাও, টি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মসূচিতে অংশগ্রহণ করো, তুমি যদি শাসক দলের বিরুদ্ধে ভোট দাও, তোমার ড্রাইভারের চাকরি থেকে তোমাকে নামিয়ে দেওয়া হবে। একজন বেকার যুবক এমএ পাস, বিএ পাস করে চাকরি পায় না, সরকার উদাসীন, বহু কষ্টে মা, স্ত্রী বা বোনের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে অটো নামাবে। এই জায়গায় তো রাষ্ট্র 2 পয়সা সাহায্য করে না। ব্যাংকওয়ালা তো বেকার যুবক দেখে তাকে শোধ আদায় করতে কম ছাড়ে না। মাস শেষে ইনস্টলমেন্ট কম নেয় না, বরঞ্চ একটা ইনস্টলমেন্ট বাদ গেলে পরে দ্বিতীয় ইনস্টলমেন্ট আরো বেড়ে যায়। আর সে জায়গাতে পাবলিক ফাইন্যান্স হলে তো আরো মারাত্মক। তারপর আপনি ট্রান্সপোর্ট অফিস থেকে কোনো একটা রোডে গাড়ি চালাবেন বা অটো চালাবেন, টমটম চালাবেন, এরা কি দয়া করে আমাদেরকে সেটি লাইসেন্স দেয়, পারমিট দেয়? সেই লাইসেন্স নেওয়ার সময়তে আমাকে ট্যাক্স ভরতে হয়। রোড পারমিট নেওয়ার সময় আমাকে বছর ভিত্তিক আমাকে পয়সা দিতে হয়। তো বিনা পয়সায় তো একজন টমটম চালক, অটো চালক, গাড়ি চালক, ট্রাক চালক, তিনি এই লাইসেন্সগুলি পান না। তাকে আবার বছর পর বছর রিনিউ করতে হয়। এই গভর্নমেন্ট আসার পর এই লাইসেন্স ফি, এটা আপনারা আরো ভালো জানেন। আমি এমপি থাকতে একটা এই লোন নিয়ে গাড়ি কিনেছিলাম, তো শখ করে মাঝে মধ্যে গাড়িও চালাই, আমাকে একটা ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এটা এক সময় এক্সপায়ারি হয়ে গেছে, আমি আর দেখিনি। আমি যখন রিনিউ করি, আমার প্রথম লাইসেন্স ছিল দিল্লি থেকে, এখানে এসে রিনিউ করি, আরে দিল্লিতে যা লাগেনি এখানে এসে থেকে তার চেয়ে অনেক বেশি টাকা লেগেছে আমাকে। আমার গাড়িটা ছিল দিল্লির নাম্বার। আমার সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দিল্লিতে গাড়ি নিয়ে এসেছি। সেখানকার ট্রান্সপোর্ট অফিসাররা বলছেন, স্যার নিয়ে যান না, কি অসুবিধা, আপনার দিল্লির হলে কি হবে, আর আপনার দিল্লির নাম্বার থাকলে আরো আপনাকে আরো বেশি মানুষ এই কি বলে কদর করবে, দিল্লির নাম্বার। আর প্রাক্তন সাংসদ হিসাবে এটা গাড়িতে পার্মানেন্ট একটা এরা পারমিটও দেওয়া দেয়, কি বলে কি কয় এটা রে,
না না ওই আর কি পারমিট আর কি, মানে এতে অর্থাৎ টেম্পোরারি না, টেম্পোরারি না, পার্মানেন্ট না, না ফিটনেস তো আছেই, তার সাথে একটা ওই যে টোল ট্যাক্স। আমাদের দেশের সাংসদ এবং প্রাক্তন সাংসদদের সেদিক থেকে অনেক সুযোগ সুবিধা আছে, ওই যে আপনি দেশের যে কোনো জায়গাতে ইয়ে দিয়ে দেবেন, আপনাকে একটা কার্ডও দিয়ে দিচ্ছি, মানে গাড়ির সামনে ইলেকট্রনিক্স, তো আপনার গাড়ি দেখলে আস্তে করে টোল গেট উঠে যাবে, আর পয়সা দিয়ে লাগবে না, কেউ জিজ্ঞাসাই করবে না। হ্যাঁ টোল ফ্রি, হ্যাঁ টোল ফ্রি এরকম একটা কার্ড, তারপরে নাম্বার। আমার মাথায় জানি কি চাপলো, ত্রিপুরা নিয়ে যাইতেছি, ত্রিপুরা নাম্বারই লাগাই, আর ওইখানে আমি না করে এসছি। এখানে এসে করতে গিয়ে আমি 2019 সালে কথা বলছি, 86,000 টাকা আমার পকেট থেকে চলে গেল, যেটা 86 পয়সা আমার লাগার কথা না। তা আমি বুঝতে পারি সেখান থেকে যে আপনাদের উপরে প্রতিনিয়ত কিভাবে ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকার ট্যাক্স চাপাচ্ছে। এমনিতেই কারো দয়ায় না, কিন্তু আপনি আপনার অধিকার অনুযায়ী আপনি টিএমএসসি করতে পারবেন না, লাল ঝান্ডার মিটিংয়ে চলতে পারবেন না, হলেই আপনার অটো বসিয়ে দেবে, গাড়ি বসিয়ে দেবে, আপনি সিন্ডিকেটে ঢুকতে পারবেন না, দহি আক্রমণ নামিয়ে নিয়ে আসবে। কেন ওগুলো? কারণ আমাদের দেশের শাসক দল বুঝতে পারছে এই দেশের জনগণ তাদের যে ডিক্টাট, অর্থাৎ তাদের নির্দেশিকা মানছে না, মানতে চাইছে না, কাজে অন্যায়ভাবে বল প্রয়োগ করতে হবে, আর এই সমস্ত মিথ্যা বুজরুকি সব দিয়ে তাদের মগজ দোলাই করার চেষ্টা করতে হবে, এরপরও পারছে না। এইভাবেই আমাদের দেশের সরকার, বর্তমান সরকার গত 11 বছর ধরে দেশটাকে খোকলা বানিয়ে দিয়েছে, অর্থনৈতিক দিক থেকে খোকলা, গণতান্ত্রিক অধিকার থেকে খোকলা, সব দিক থেকে। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আমাদের রাজ্যে যারা চালাচ্ছে, কোথায় কোথায় বলে তারা দেশের সারা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, বৃহত্তম গণতান্ত্রিক দল। ঘটনাচক্রে গত বছর সেপ্টেম্বর থেকে আমাদের পার্টিরও গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর অন্তর আমাদের সম্মেলন হয়, ব্রাঞ্চ থেকে শুরু করে গত এপ্রিলে আমরা তামিলনাড়ুর মাদুরাইয়ে সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস বলি আমরা করে এসেছি। তার ঠিক 2 মাস আগে আমাদের রাজ্যে একেবারে পত্র পত্রিকাতে ঘোষণা করে বড় বড় মোটা মোটা অক্ষরে ব্যানার হেডলাইন করে প্রচার করেছে, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল তাদের একেবারে বুথ কমিটি থেকে শুরু করে সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডা যে পদ দখল করে আছে, বিজেপির সভাপতি, রাজ্যে রাজীব ভট্টাচার্য এখন রাজ্যসভার সাংসদ হয়েছেন, একেবারে ইলেকশন কমিশনের কায়দায় এদেরও এরকম পদাধিকারী বাছাই করা হবে। বাইরের থেকে রিটার্নিং অফিসার, অবজারভার, আমাদের দেশীয় নাম না, সব বিদেশি নাম। যেমন আজকে নাকি আপনাদের এই সম্মেলন ঠেকানোর জন্য তারা কাকে জানি আনছে, মন্ত্রী না মহামন্ত্রী আনছে, মানে মন্ত্রীরও বাবা। যাই হোক, আটকানোর চেষ্টা হয়েছে। তো মন্ত্রী না হলে মন্ত্রীর মতো একজন আছে ধর্মনগরে, তার ঠেলায় ধর্মনগরবাসীর প্রাণ উষ্ঠাগত প্রায়। আর সেই জায়গায় যদি এই মন্ত্রীরও বড় মহামন্ত্রী আসে, ওরে বাপ রে বাপ, কি হবে?
কিন্তু অবস্থা কি? সেই এপ্রিল না মে মাসে শুরু হয়েছে বুথ সভাপতি বদলানো, বুথের পর কি জানিয়ে এই মন্ডলের পরে এতে জেলা, তারপরে গতকাল 28 তারিখ, গতকালই নাকি মোটামুটি হওয়ার কথা। বিকালবেলা সামাজিক মাধ্যমে দেখি যে না, অনির্দিষ্টকালের জন্য ভারতীয় জনতা পার্টির এই রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। আবার আজকে কিছু পত্রিকাতে বেরিয়েছে আগরতলার, আজকে সন্ধ্যা 6টায় নতুন সভাপতি হবে। এটাকে কেন্দ্র করে দিল্লি হিল্লি তো আছেই। যাই হোক, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমার বক্তব্য হলো এই জায়গাতে যে দলের ভিতরে গণতন্ত্র নাই, যে দলের ভেতরে যে আপনারা মোটর শ্রমিক, আপনারাও আজকে চট করে সৌমিত্র চক্রবর্তী আগরতলা থেকে এসছে, এখানে জবরদস্তি করে রাম বা শ্যাম কাউকে সভাপতি বা সম্পাদক বানিয়ে দিয়ে যাবেন না, আপনারা ঠিক করবেন। কোন দলে কোন সংগঠনে যদি এরকম গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে, সে দল সরকার চালালে কি হতে পারে? সর্বত্র অরাজকতা, অনিয়ম, তাই চলবে। আজকে রাজ্য প্রশাসনেও সর্বত্র, পঞ্চায়েত থেকে মহাকরণ অব্দি, শুধু ওই নির্বাচনে এই যে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যক্ষ করেছেন, বিগত 7 বছর ধরে যে ধরনের সন্ত্রাস ইত্যাদি, শুরুতে আমাদের এখানকার পার্টিও যে নির্বাচন ঠিক নির্বিঘ্নে করা যাবে কিনা এটা দুনামনা ছিল। আমরা পার্টি থেকে যে বললাম যে না, গ্রাউন্ড বাস্তবের মাটিতে অবস্থা অন্যরকম। কি কালাসরা ব্লক, কি কদমতলা ব্লক, কি যুবরাজনগর ব্লক, পাবলিক আর তাদেরকে চাইছে না। শুধু সাহস করে আপনারা মনোনয়নপত্র দাখিল করুন, গ্রাম পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে, জেলা পরিষদ লেভেলে, দেখবেন এরপরে মানুষ কিভাবে এগিয়ে আসে। এদের তো গত 7 বছর অনেক কামাই করেছে। একজন নেতা তাদের চেলাদেরকে যদি প্রধান চেয়ারম্যান না করা যায়, লুটের যে সুবিধা হারিয়ে যাবে, তো স্বাভাবিক তারা তো বহু টাকা খরচ করবেন। আমরা তার সাথে পারবো কিনা? একটু আগেও আমাদের জেলা কমিটির মিটিং আমরা আলোচনা করছিলাম এরকম তহবিল সংগ্রহের ব্যাপারে। বলছে যে আমরা পার্টিগতভাবে সেরকম ভাবে সাহায্য করতে না পারলেও গ্রামাঞ্চলে এই গত জুলাই আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে মোকাবেলা করার জন্য গ্রামের মানুষ যেরকম ভাবে সাহায্য করেছে, আমাদের পার্টির এই যারা প্রার্থী তাদেরকে প্রচার নেওয়ার জন্য একেবারে কম টাকা তারা উঠাননি। স্বতঃস্ফূর্তভাবে, কোন তাগিদে যে না আমরাও তাদের মতো পঞ্চায়েত দখল করে লুট করব, তার জন্য এই চিন্তায় না, যে না আমাদের সম্পদ, আমাদের অধিকার লুণ্ঠিত হচ্ছে, এটাকে রুখতে হবে। ভোট গণনা হলো 8 তারিখ না 12 তারিখ জানি, আমার ঠিক খেয়াল নেই, আগস্টের 8 তারিখ সকালবেলা যখন শুরু হয়, এই 3টা ব্লকেই যে পঞ্চায়েতটা ধরে সে পঞ্চায়েতে শুধু সিপিএম, কাছিহাতরা তারা
ছাড়া অন্য চিহ্ন দেখা যায় না। গণনা স্থগিত, গণনা শুরু হয় না। আমরা উপরতলা থেকে বারবার বলছি, কেন গণনা বন্ধ? কি করবে এ রাজ্যের প্রশাসনের মধ্যে যারা আছেন, এরও নানা অসুবিধার মধ্যে আছে। ও স্যার শুরু করছি। এরপরে গণনা শুরু হলো সন্ধ্যার পর, তারপরেও সুবিধা হয় না। কিভাবে গণনা কেন্দ্রে ঢুকে লুট করে পঞ্চায়েতগুলো নিয়ে গেল, ব্লক পঞ্চায়েত সমিতি নিয়ে গেল। তো এদের হাতে এখন পঞ্চায়েত, ব্লক, জেলা পরিষদ। এই লোকগুলো জননির্বাচিত না। হ্যাঁ, রিটার্নিং অফিসারের ছাপ মারা সার্টিফিকেট হয়তো আছে, কিন্তু জনগণের ছাপ নেই, মানুষের ছাপ নেই। ডাকাতি করে তারা এই ত্রিস্তর পঞ্চায়েতের সাংবিধানিক পদ দখল করে সেখানে হর্তা কর্তা বিধাতা হয়ে বসেছেন। কয় মাস? সে অগাস্ট থেকে এই জুন, মাত্র 10 মাস। এই 10 মাসের মধ্যে এদের এক একটা চেহারা দেখুন, কি কালাছড়া, কি কদমতলা, কি যুবরাজনগরে। গত কয়েক মাসের মধ্যে যারা মন্ডলের সভাপতি হয়েছেন তাদের চেহারা দেখুন। পত্রপত্রিকাগুলিতেও লিখছে এখন, তাদের ছবি টবি দিয়ে এক একটা 27, 28, 29, 30 লাখ টাকার গাড়ি মাত্র কয়েক মাসের মন্ডল চেয়ারম্যান হওয়ার সুবাদে। কোত্থেকে এগুলো আসে? কাজেই ভিতরে ভূমিকম্প হচ্ছে। সেই ভূমিকম্প ওই বিজেপির সভাপতি নির্বাচনেও সে ভূমিকম্পের কারণে কোন গোষ্ঠীর নেতা সভাপতি হবেন? কারণ সভাপতি হওয়া মানে হলো তার গ্রুপের লোক, তারাই আগামী দিন ত্রিপুরা রাজ্যকে লুটে লাইসেন্স পাবেন। অন্যদিকে ত্রিপুরা মথা, প্রতি 6 মাস অন্তর অন্তর গোল পোস্ট বদলাচ্ছেন। এক সময়কে দাঁড়াচ্ছেন একটা গোল পোস্টে গিয়ে এই গোল পোস্টে বল মারব, ক্যাটার ত্রিপুরায়ণ করব। এরপরে সে গোল পোস্টে বল ঢুকাতে পারে না, আরেক গোল পোস্টে যায়। নো কম্প্রোমাইজ। তারপর আরেক গোল পোস্ট, সর্বশেষ গোল পোস্ট কি? চিটাগাং বন্দর দখল করব, চাকলা রোশনাবাদ দখল করব। তোমার বাপ ঠাকুর দাদা উচ্চারণ করতে পারেনি, আর তুমি গিয়ে এগুলি করবে? অল্প বয়সী তরুণ তরুণী, আমাদেরও দুর্বলতা, তাদেরকে আমরা ঠিক সেরকম ভাবে অতীত সম্পর্কে জ্ঞান দিতে পারিনি। তারা দলে দলে গেছে, দলে দলে বেরিয়ে এসছে, কথা বলবো না, কিন্তু এদের মগজে ঢুকছে কি হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময়তে কোন MA পাস ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, তাকে গ্রুপ ডি মানে ক্লাস 4 চাকরির জন্য ট্রাইবেল ছেলেকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, করেওনি কখনো। আর এখন MSc, এগ্রি MSc, LLB, তারা গিয়ে মাল্টিটাস্কিং স্টাফ। আমার এক ভাতিজা দেরাদুন থেকে এগ্রি BSc-তে MSc করে আসছে, এগ্রি BSc-তে। তার বাবা বলছে, দাদা আমার ছেলে তো চাকরি পাইছে। কি চাকরি? মাল্টিটাস্কিং স্টাফ। আমিও আসলে প্রথমত আমি এটার কাজ কি আমি বুঝিনি। বলছে তোমার জ্যাঠাকে একটু নমস্কার কর আসছে, কিন্তু ভাতিজা তো নামে না, আসেই না।
আরে আয়, চাকরি পাইছো তুমি, একটু ইয়ে করি। এরপরে বলার পর সে আসলো, তোমার চাকরির ইয়া কি, কাজ কি? ও জেঠু, আমার চাকরির কাজ হইল, আগে ক্লাস 4-এর চাকরি হয় পিয়ন বা নাইট গার্ড বা হসপিটালে ওই কি বলে, কি জানি স্টাফ একটা বলে না, এটা ওয়ার্ড বয়। এখন মাল্টি টাস্কিং, মাল্টি মানে অনেকগুলো টাস্ক, মানে অনেকগুলি কাজ। অর্থাৎ আমাদেরকে পিয়নও বানাইতে পারে, জারোদারও বানাইতে পারে, সুইপারও বানাইতে পারে, নাইট গার্ডও বানাইতে পারে। ওই ইল্লিগেল লজ্জায় আমরা সামনে আই না। এই হলো পরিণতি। তো এরা বুঝতে পারছে। আর রাজা বাবু তিনিও বুঝতে পারছেন যে না, আমার এই সমস্ত কথায় আগামী দিন যেভাবে উন্মাদনা তৈরি করছি এটা হবে না। কাজেই সামনের দিন কাজ কি হবে? নতুন গোলপোস্ট, নতুন স্লোগান, আর একটা খেলা, বিজেপির সাথে থাকবো না, বিজেপির সাথে ইয়ে করবো না, আমাদের ইয়ে হয়নি। দেখবেন আগামী দিন ত্রিপুরা মথা এই খেলাগুলো শুরু করেছে। তাদের দাবি পূরণ হয়নি, তারা এই জোট থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমার সন্দেহ আছে কজন বেরিয়ে আসবে, কারণ এই কয়েক মাসেই যে ধরনের ঘি মাখন খেতে শুরু করেছে, হঠাৎ করে এই ঘি মাখনের স্রোত বন্ধ হয়ে গেলে কি হবে? কাজে নতুন কায়দা, সন্ত্রাস করো, গণতান্ত্রিক অধিকার আটকাও। আজকে যেমন আপনাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে, আর এটা না হলে পরে বিক্ষিপ্তভাবে কিছু আক্রমণ করে দাও। গত এপ্রিল মাসে এরকম ঘটনা হয়েছে। 25 তারিখ আমরা 3 দফা দাবিতে আমাদের কর্মসূচি, এই ধর্মনগর টাউনে আমাদের কোনো কর্মসূচি নেই। আমাদের নেতৃত্ব হয় সবাই চলে গেছেন বা চলে যাবেন, কেউ কদমতলা, কেউ কালাছড়া, কেউ যুবরাজনগর। আর এরা মিছিল করে ঢুকলো আমাদের এখানে, চেয়ার টেবিল গিয়ে এসে ভাঙলো। এটা বীরত্ব না, এটা কাপুরুষতা। এটা দিয়ে জনগণের অধিকার ধরে রাখা, এই সমর্থন ধরে রাখা যায় না। তো সেই জায়গায় এইভাবেই যে বিজেপি ত্রিপুরা মথা সারা দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী শুধু একটার পর একটা ইয়ে করছেন। এই কদিন আগে গত এপ্রিল মাসের 22 তারিখে কাশ্মীরের পহেলগামে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা খুন করে দিল 26 জন লোককে। এবং এবার এরকম আক্রমণ আগেও হয়েছে। এবার নতুনত্ব কি? ধর্ম জিজ্ঞেস করে 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 খুন করেছে, শুধু একজনকে বাদে বাকিদেরকে সবাইকে। উদ্দেশ্য কি? একদিকে 25 জনকে 26 জনকে খুন করে দিয়ে গেলাম, আরেকদিকে যেহেতু এই সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞেস করে যাচাই করে করে খুন করেছে, গোটা ভারতবর্ষ যেন 2 ভাগ হয়ে যায়। 2 ধর্মাবলম্বী, 2 বিশ্বাসে সারা দেশকে ভাগ করো। কিন্তু সন্ত্রাসবাদীরা যা চাইল হয়ে গেল উল্টো, হয়ে গেল তার বিপরীত। পরদিন গোটা কাশ্মীর নেমে গেল রাস্তাতে। অতীতে এরকম বহু ঘটনা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়নি। গোটা কাশ্মীরে নেমে গেল, সন্ত্রাসবাদ নিপাত যাক, পাকিস্তান নিপাত যাক।
গোটা দেশ নেমে গেল। দেশের বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের হাজার লাখ পার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই প্রধানমন্ত্রীর পাশে আছি, দেশের সরকারের পাশে আছি। সন্ত্রাসবাদীদেরকে দমন করার জন্য, তাদেরকে ধরার জন্য, এদেরকে শাস্তির জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে বাধ্য হই আমরা, কি দেখলাম 22 তারিখ ঘটনা, 24 তারিখ সর্বদলীয় মিটিং হলো। তিনি তখন বিদেশের মাটিতে, সৌদি আরবে। এখন তো ইলেকট্রনিক মিডিয়া এত দ্রুত ছড়ায়, তিনি খাওয়া দাওয়া সব বন্ধ করে খাওয়ার পাত থেকে উঠে যেন এক্ষুনি যেতে হবে। আজ পর্যন্ত কাশ্মীরে গেলেন না। 24 তারিখে সর্বদলীয় মিটিং হলো, সেখানে পৌঁছলেন না। কোথায় পৌঁছলেন? বিহারের মধুবনী। বিহারে তো নির্বাচন ঘোষণা হয়নি এখনো। ওইখানে গিয়ে চুন চুন কো মারেঙ্গে, দেখ দেখ কে মারেঙ্গে, এমন ভাবে কথা বললেন। ওই সন্ত্রাসবাদীরা আমাদের দেশের মানুষকে ভাগ করার চেষ্টা করতে পারেননি, আর তিনি এসে এই ভাগ করছেন। এমন ভাবে কথাগুলি বললেন, এর আগে নির্বাচনেও 2024 সালে যেরকম বলেছেন, অমুককে তমুককে, এইকে সেইকে সবক শেখাবেন। তাহলে ঘটনা কি? সন্ত্রাসবাদীরা এরাও দেশের মানুষকে ভাগ করতে চায়, আর আমাদের দেশের বর্তমান শাসক দল তারাও ভাগ করতে চায়। দুইজন দুই জায়গা থেকে। কেন? কেননা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। এইভাবেই মানুষকে ভাগ করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, আবার ক্ষমতা দখল করা যায়, পারবে না। ত্রিপুরাতেও যারা এরকম ভাবে জবরদস্তি করে, অন্যায়ভাবে ভয়ভীতি দেখিয়ে আর সর্বত্র এই বিভাজনের খেলা খেলে যারা করছে, এদেরও দিন ফুরে এসছে। কাজে আজকে আপনাদেরকে রুখতে পারেনি। আপনার চেষ্টা করেছিল, আটকে রাখতে পারেনি, পারবে না, কাউকে পারবে না। এই ত্রিপুরাজ্যের হিন্দু, মুসলমান, ট্রাইবেল, নন ট্রাইবেল, গরিব, মধ্যবিত্ত, শহর গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েই গত 7.5 বছর ধরে যে জগদ্দল পাথর আমাদের বুকে চেপে আছে, নানা কথার আড়ালে তা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের সম্মেলন থেকেও সেই যে কিভাবে এই অন্যায়, অত্যাচার এবং স্বৈরাচারের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারি আমরা, তার জন্য সংগঠনকে আরো জোরদারভাবে গড়ে তোলার জন্য সেরকমভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন। দেখবেন আজকে যারা বিএমএস করে বা তাদের সাথে যারা বাধ্যই আছে, তাদের ভেতরে অসংখ্য লোক তাদেরকে পছন্দ করে না। কিন্তু গরিব মানুষ, আমি আপনি যেরকম ভাবে পারছি সবাই পেরে ওঠেনি, কিন্তু আপনি লেগে থাকুন, নানাভাবে তাদের কাছে যান, দেখবেন তারাও সাহসী হয়ে তাদের খপ্পর থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পতাকা হাতে নেবে। এই রাজ্যকে এই লুটেরাদের কাছ থেকে উদ্ধার করবে। সেই উদ্ধারের শপথ গ্রহণ করুন, এই আশা, এই কথা বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, এবং আমার আপনাদের এখানে বক্তব্য রাখার কথা ছিল না, ঘটনাচক্রে এখানে এসেছি, এই সুযোগটা পেয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য যে এই সুযোগটা হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব।